রেণু রনা রনা না রেণু রেণু। সুন্দরবন এই নামটার মধ্যেই যেন মিশে আছে জল আর জঙ্গলের রোমাঞ্চ, জেলে মাঝিদের রোজনামচা আর পৃথিবী বিখ্যাত রয়্যাল বেঙ্গল টাইগার। এশিয়ার বৃহত্তম এই ভয়ঙ্কর সুন্দর ম্যানগ্রোভ অরণ্য মানুষকে যেমন দিয়েছে প্রচুর অক্সিজেন, তেমনি আবার দিয়েছে কঠিন লড়াইয়ের চ্যালেঞ্জ। সুন্দরবনের গহীন জঙ্গলের খাড়িগুলোতে মাছ আর কাঁকড়া ধরতে গিয়ে মানুষ যেরকম বিরাট বিরাট কুমিরের আক্রমণের শিকার হয়, ঠিক তেমনি সুন্দরবনের জঙ্গলের ভিতরে সেখানে মধু আর বনের কাঠ সংগ্রহ করতে গিয়ে মানুষ কিন্তু বাঘের আক্রমণের শিকার হয়। আর সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগার হচ্ছে পৃথিবীর বিখ্যাত এরকম হিংস্র এবং শক্তিশালী তেজি বাঘ আর সারা পৃথিবীতে কোথাও নেই। এই রয়্যাল বেঙ্গল টাইগারকে সুন্দরবনের লোকেরা দক্ষিণ রায় বলে। এই দক্ষিণ রায় দর্শনের আশায় আমরা বুক বেঁধে পাড়ি দিয়েছি সুন্দরবন ভ্রমণের। আর এখন বর্ষাকাল, তাই আমরা বর্ষাকালে সুন্দরবন ইলিশ উৎসবে আমরা দুরাত্রি 3 দিনের প্যাকেজে বেরিয়ে পড়েছি জঙ্গল দর্শনের জন্য। যদিও বাঘের দেখা পাওয়া সুন্দরবনে খুবই কঠিন, এছাড়া এখানে হরিণ আছে, কুমির আছে এবং বিভিন্ন সরীসৃপ আছে। বাঘের দেখা সুন্দরবনে পাওয়াটা খুবই কঠিন, কিন্তু সুন্দরবনের যে প্রকৃতি, সেই প্রকৃতির শোভা উপলব্ধি করাও কিন্তু অভিজ্ঞতার এক ধাপ উত্তরণ। আমরা যতটুকু সম্ভব হয়েছে ক্যামেরাবন্দি করার সেটা করেছি এবং সেটাই আমরা চেষ্টা করছি আপনাদের সামনে তুলে ধরার জন্য। নমস্কার, শুভ সকাল। আমরা আজকে সুন্দরবন ইলিশ উৎসবে যাচ্ছি। সকাল থেকে মেঘলা আকাশ, কিন্তু প্রচন্ড গরম, গরম সাংঘাতিক। বাকি দিনটা আমরা কিরকম ওয়েদার পাই সেটাই দেখার বিষয়। যাই হোক, দ্য ট্রাভেল ইমাজিন চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত আরেকটা সম্পূর্ণ নতুন ভ্রমণের গল্পে। তা আমরা একটু পরেই বেরোচ্ছি। আমরা এখন এখান থেকে যাব শিয়ালদা, শিয়ালদা থেকে ক্যানিং লোকাল ধরে আমরা যাব ক্যানিং, সেখান থেকে আমাদের নৌকো ছাড়বে। তো আপনারাও সঙ্গে থাকবেন, তাহলে আমাদের যাত্রা শুরু হলো। তুমি তো পারবে না। আপনারা এদিক দিয়ে বসুন। পেছনে বসি? তুমি সামনে বসো। হ্যাঁ, তুমি সামনে বসো। সামনে বস। হ্যাঁ, পেছনে বসলে মর্নিং।
আমার শাশুড়ি পৌঁছে গেছে। বলে দাও কি বলছো? কি বলছো বলো? কোথায় যাচ্ছি আমরা? বলো বলো। আমরা যাচ্ছি সুন্দরবন। কি দেখবো? জানি না, ওকে হরিণ স্কুলে দেবো দেখ। দেখবো, ওকে স্কুলে দিয়ে তারপর আমরা হরিণ যাবো। দেখবো, বাঘ দেখবো, আজ কুমির ড্রয়িং দেখবো। পরীক্ষা আছে। আমাদের গাড়ি ছাড়লো এখন। আমরা টবিন রোড থেকে সবাই মিলে রওনা দিলাম। আমি, আমার বন্ধু সন্দীপ, সন্দীপের মিসেস, আর আমার মিসেস, আর সন্দীপের মামা। তো আমরা এখন সবাই মিলে শিয়ালদা যাচ্ছি। ওখান থেকে ক্যানিং লোকাল ধরবো। তো গাড়ি ছাড়লো, এখন আমরা শিয়ালদা যাচ্ছি। আচ্ছা। কিন্তু ওখানে তোমাকে দৌড়াতে হবে। আমরা অলরেডি টালা ব্রিজ পৌঁছে গেছি। কিছুক্ষণের মধ্যেই শ্যামবাজার ক্রস করে আমরা এগিয়ে যাব শিয়ালদার দিকে। গাড়ি বেশ জোরেই চলছে। সবাই একটা হাই বলে যাও। হাই। সবাই ঘুমিয়ে পড়লো। ঘুমাচ্ছে নাকি সবাই? সবাই ঘুমাবে কেন? এই একজন ঘুমাবে, তাই না? যে ঘুমাবে তাকে ট্রেনে রেখে বা গাড়িতে রেখে চলে যাবে। কি হবে? হ্যাঁ, যে ঘুমিয়ে পড়বে। হ্যাঁ। দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম শিয়ালদা স্টেশনে। গাড়ি যাচ্ছে শিয়ালদা সাউথ সেকশনের দিকে। আমরা ওখানেই গাড়ি থেকে নামবো, তারপরে এগিয়ে যাব প্ল্যাটফর্মের দিকে। এই সাইনটা শুনলে যে একদমই আমিও এটা কেমন হয়? বাস ফাঁকা। শিয়ালদায় ঢোকার মুখে দুদিকে মানুষের প্রচুর ভিড়। বিভিন্ন ব্যবসায়ীরা সবজি ফল টল নিয়ে বসেছে। ওরা সকাল 10টা অবধি থেকে তারপরে আবার চলে যায়। রাত্রি থেকে ওরা বসে ওখানে। তো আমাদের জ্যাম জট, তার মধ্যে বৃষ্টি, এই সব কিছুর মধ্যে গাড়ি কিন্তু এগিয়ে যাচ্ছে সাউথ সেকশনের দিকে। আমরা গাড়ি থেকে ওখানেই আমরা নামবো। 10টার মধ্যে পালিয়ে যায় এরা, 9টা সাড়ে 9টা যা হবে রাত্রেবেলা বসে খাওয়া করে 10টার মধ্যে। আবার রাত্রিবেলা এসে বসবে আর 10টার মধ্যে আবার আমরা এখন শিয়ালদায় এসে পৌঁছলাম। এবার সাউথ সেকশন দিয়ে আমরা প্ল্যাটফর্মে যাব, ক্যানিং লোকাল ধরবো। ঠিক আছে? যে আমি আর সন্দীপ আমরা যাচ্ছি। ওকে ওকে, আমি আসছি। লাগেজ স্ক্যান করে আমরা ঢুকে পড়েছি স্টেশনে। এখন ক্যানিং লোকাল দেবে, আমরা সেজন্য অপেক্ষা করছি। আমরা 7:42-এ ক্যানিং লোকালটা ধরবো। এই যে আমার শাশুড়ি মাও চলে এসেছে। এখন আমরা সবাই ক্যানিং লোকাল ধরবো।
ক্যানিং লোকাল 18 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে। এবার আমরা ট্রেনে উঠবো, সবাই দৌড়চ্ছে, ভয়ঙ্কর ভিড়। 18 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে ক্যানিং লোকাল, এখন আমরা সেই দিকেই যাচ্ছি। ঠিক আছে। আয়ুষ্মান কই? ও আচ্ছা, চলে যাও। বৃষ্টি ভেজা সকালকে মাথায় নিয়ে এইবার ট্রেন ছাড়লো, আমরা এগিয়ে চললাম শিয়ালদা স্টেশন ছেড়ে। পরপর সাউথ সেকশনের যেসব স্টেশনগুলো আছে সেগুলো আমরা পেরিয়ে ক্যানিং এ গিয়ে নামবো, মানে একদম লাস্টে হচ্ছে ক্যানিং, আমরা সেই স্টেশনে গিয়ে নামবো। বাবা, এই পুরো সুন্দরবনের ভিড়, নাহলে এত ভিড় হওয়ার কথা না রিভার্সে। এই 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 ভিড় সুন্দরবনের ভিড়। অবশেষে আমরা পৌঁছে গেলাম ক্যানিং স্টেশনে। সুন্দরবন যাওয়ার জন্য মানুষের ঢল নেমেছে এই ক্যানিংয়ে। আমরা সেই ভিড় ঠেলে অবশেষে স্টেশনে নামলাম। তারপর এগিয়ে যাচ্ছি সামনের দিকে। ওখানে বিভিন্ন কোম্পানি যারা সুন্দরবন ট্যুর করায়, সেই সমস্ত কোম্পানির লোকেরা তাদের কোম্পানির নামের প্ল্যাকার্ড নিয়ে ওখানে দাঁড়িয়ে আছে, মানে যারা যাচ্ছেন আর কি, তারা প্ল্যাকার্ড দেখে সেই কোম্পানির নাম দেখে সেই সমস্ত মানুষদের সঙ্গে যোগাযোগ করছে এবং তাদের সিস্টেম অনুযায়ী তারা ভ্রমণ করার জন্য এগিয়ে যাচ্ছে। আমরা যে ট্রাভেল কোম্পানির সঙ্গে ভ্রমণ করেছিলাম তার নাম হচ্ছে জয় মা কালী ট্রাভেল। তো এই ট্রাভেল এজেন্সির সঙ্গে আমাদের যোগাযোগ করিয়ে দিয়েছিল পাহাড়ের টানে বলে যে উল্লেখযোগ্য একটা ট্যুর কোম্পানি আছে, তার কর্ণধার দেবুদা এবং সজলদা। আমি তাদের নম্বর ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। ক্যানিং স্টেশন থেকে পূর্ব নির্ধারিত ট্রাভেল কোম্পানির লোকজনদের ঠিক করে দেওয়া অটো করে আমরা চললাম সোনাখালী লঞ্চ ঘাটের দিকে। অটো যেখান থেকে ছাড়লো সেই জায়গাটা কিন্তু একেই বৃষ্টি ভেজা, তার মধ্যে কাদা, জাম জট, সে এক বিচ্ছিরি ব্যাপার। তারপরের রাস্তা কিছুটা পরিষ্কার আছে, এখন কিন্তু রাস্তা বেশ পরিষ্কার সুন্দর, কিন্তু শুরুতে যেখান থেকে অটো ছেড়েছিল সেই জায়গাটা তো আপনারা দেখেছেন, একেবারে জাম জট কাদা বিচ্ছিরি ব্যাপার। আমরা ক্যানিং এ নামলাম, ক্যানিং এ নেমে ওখান থেকে অটো করে আমরা আসলাম সোনাখালীতে। এখান থেকে আমরা বোটে উঠবো। এবার আমরা সুন্দরবনে প্রবেশ করছি। তাহলে চলুন যাওয়া যাক।
আসো আসো। এখানে প্রচন্ড ভিড়, চারিদিকে জ্যাম জট, একদিকে গাড়ি একদিকে অটো, তার মধ্যে লোকের ভিড়। সবাই সুন্দরবন যাওয়ার জন্য এখানে নেমেছে। এখান থেকে এবার আমরা বোটে উঠবো। অবশেষে আমরা সোনাখালী লঞ্চ ঘাটে এসে পৌঁছলাম, কিন্তু এখানে একটা প্রবলেম আছে। প্রবলেম হচ্ছে অটো কিন্তু অনেক আগে আমাদের নামিয়ে দিয়েছে, এবং সব সব যাত্রীদের ক্ষেত্রেই তাই, অনেক আগে নামিয়ে দিচ্ছে। সেখান থেকে কিন্তু অনেকটা পথ হেঁটে লাগেজ নিয়ে প্রত্যেক যাত্রীকে এই লঞ্চ ঘাট অবধি অনেকটা হেঁটে আসতে হচ্ছে। এটা কিন্তু একটা বড় সমস্যা। এখানে লঞ্চ ঘাটে প্রচন্ড ভিড়। এই যে সারিবদ্ধভাবে লঞ্চগুলো দাঁড়িয়ে আছে, তো এই নৌকোগুলোতে এই যারা এসেছে তারা তাদের নির্ধারিত নৌকোয় উঠবে, এবং বিভিন্ন প্যাকেজ, 1 রাত্রি 2 দিন বা 2 রাত্রি 3 দিন, যার যেমন প্যাকেজ আছে সেই প্যাকেজ অনুযায়ী বোটগুলো সুন্দরবন জঙ্গলের দিকে যেতে থাকবে। আমাদের নৌকোর নাম হচ্ছে ময়না। এই যে এখানে একটা নদীর পাড়ের একটা ঢালু জমি, তো সেখানে পা দিয়ে নৌকোয় ওঠা দেখুন কতটা সমস্যার। বয়স্ক মানুষরা কি করে যে নৌকায় উঠবে ভগবানই জানে, এত স্লিপারি। আর কোথায় রাস্তা, সেখান থেকে ঢালু জমি নিচে নেমে গেছে, সেখানে একটা সরু কাঠের তক্তা দিয়ে নৌকায় তোলা হচ্ছে। এটা এখানে লাইন দিয়ে যতগুলো নৌকো আছে সব নৌকোর একই রকম ব্যবস্থা। এই ব্যবস্থার পরিবর্তন হওয়াটা ভীষণ দরকার। বয়স্ক মানুষরা যদি এখানে একবার পা পিছলে যায় একদম জলে গিয়ে পড়বে। তো এই দিকটা কিন্তু ট্রাভেল কোম্পানিগুলোর একটু নজর দেওয়া উচিত। রীতিমতো যুদ্ধ করে নৌকায় এসে ব্যাগ রেখে সোজা চলে এলাম ডেকের ছাদে। ভ্যাপসা গরমের মধ্যেও চারিপাশের পরিবেশটা উপলব্ধি করার চেষ্টা করছি। তোমার খুব কষ্ট হচ্ছে না? না না, মনে মনে ভাবছি কেন আইলাম। এইটুকু তো, ওইটা একটু তো নামতে হবে, কিছু করার নেই। এই হচ্ছে আমাদের বোট। এই বোটে করে আমরা এই সোনাখালী থেকে বোট ছাড়বে, আমরা সুন্দরবনের গভীরে যাব। এখন এখানে কি দেওয়া হচ্ছে? এখানে ব্রেকফাস্ট রেডি হচ্ছে। আমাদের শুভ ভাই এখানে সবাই ব্যস্ত হয়ে পড়েছে। আমরা এবার ব্রেকফাস্টটা সেরে নিই, সেরে নিয়ে তারপরে আবার ক্যামেরা অন করছি। বলো, এই যে লুচি, তার সঙ্গে আলুর দম আর এই মিষ্টি, দারুণ খেতে, খুব স্বাদ। ইতিমধ্যে জলখাবারের ব্যবস্থা হলো। সুস্বাদু আলুর দম, লুচি আর মিষ্টি সহযোগে সারা হলো ব্রেকফাস্ট। আমাদের লঞ্চ ছেড়ে দিয়েছে, ফুরফুর করে ঠান্ডা হাওয়া দিচ্ছে। এই ভ্যাপসা গরমে ঠান্ডা হাওয়া শরীরকে জুড়িয়ে দিচ্ছে, বেশ ভালো লাগছে পরিবেশটা। ড্রাইভার সাহেব দক্ষ হাতে নৌকার হাল ধরে আমাদের নিয়ে যাচ্ছেন গোসাবায়। ওখানে আমরা হ্যামিল্টন সাহেবের বাংলো দেখব। আচ্ছা, এইটা হচ্ছে লঞ্চের নিচটা। উপরে ডেকে আমরা তো চেয়ারে বসে আছি, আর এখানে বিছানা করা আছে, আর এখানে টয়লেট আছে। দেখুন খুব সুন্দর টয়লেটের ব্যবস্থা আছে এখানে। এদিকেও টয়লেটের ব্যবস্থা আছে। আর
এখানে দুদিকে বিছানা করা আছে, এখানে শুয়ে বসে বিশ্রাম নেওয়া যেতে পারে। এখানে কি রান্না হচ্ছে? আজকে কি কি আছে রান্নায়? ভাত, ডাল, ভাজা, সবজি, তারপরে পাতুরি আছে, চিংড়ি আছে, চিংড়ি মালাইকারি। পাতুরি বলতে ভেটকির পাতুরি না, ইলিশ। ইলিশের পাতুরি আর চিংড়ির মালাইকারি। আচ্ছা, তোমার বাড়ি কোথায়? কেন? এটা তো আমুদি মাছ ভাজা। এই যে আমুদি মাছ ভাজা হচ্ছে এখানে। আমাদের আমুদি মাছ চলে এসছে। শুভ ভাই আমাদের এখন আমুদি মাছ ভাজা দিচ্ছে। হ্যাঁ নিয়েছি হ্যাঁ কাপড়ি আমরা এখন আমুদি মাছ ভাজা খাবো, সুন্দরবনের জঙ্গল দেখতে দেখতে, লঞ্চের মধ্যে হাওয়া খেতে খেতে আমুদি মাছ ভাজা খাবো, তারপরে চা আসবে। মাছটা খেয়ে নিই, তারপরে আবার কথা বলছি। আমরা এখন আসলাম গোসাবাতে, এখানে হ্যামিল্টন সাহেবের বাংলো দেখব, দেখে আমরা বোটে করে যাব পাখিরালয়, সেখানে আজকে আমরা থাকব। তাহলে আসুন আমরা এখন হ্যামিল্টন সাহেবের বাংলো দেখতে যাচ্ছি। জল আর জঙ্গলের প্রকৃতি দেখতে দেখতে আমরা এসে পৌঁছলাম গোসাবাতে। গোসাবাতে ফেরিঘাটে আমরা নেমে সিঁড়ি দিয়ে উঠে রাস্তা ধরে হ্যামিল্টন সাহেবের বাংলোর দিকে এগিয়ে যাচ্ছি। কথিত আছে নাকি গরু, বাঘ আর সাপ এই তিন প্রাণীর নামের সংমিশ্রণে এই গোসাবা স্থানটির নাম হয়েছে, তবে এর সত্যতা আমি কখনো যাচাই করে দেখিনি। রাস্তাঘাট একেবারে ভিজে, মানে পিছল রাস্তা, বৃষ্টি পড়ছে। এর মধ্যে আমরা ছাতা মাথায় দিয়ে এখন যাচ্ছি হ্যামিল্টন সাহেবের বাংলো দেখতে। এখানে দুটো পয়েন্ট আছে না? হ্যাঁ, মিল্টন সাহেব আর রবীন্দ্রনাথের বাড়ি, দুটো পয়েন্ট। আমরা এখন আসলাম হ্যামিল্টন সাহেবের বাংলো দেখতে। এই সামনে যে কাঠের বাংলোটা দেখা যাচ্ছে, এটাই হ্যামিল্টন সাহেবের বাংলো। পরিচর্যার অভাবে ধুলোয় মাখা স্মৃতির ভারে একলা দাঁড়িয়ে এই হ্যামিল্টন সাহেবের বাংলো। গোসাবায় গ্রামের লোকেরা এই হ্যামিল্টন সাহেবের বাংলোকে নাকি বলতো লণ্ঠন সাহেবের বাংলো। স্কটল্যান্ডের বাসিন্দা স্যার ড্যানিয়েল হ্যামিল্টন, উনি 1880 সালের গোড়ার দিকে 20 বছর বয়সে ভারতবর্ষে আসেন। শুরুর দিকে উনি ছিলেন কলকাতাতেই। 1902 সাল থেকে 1939 সাল পর্যন্ত তিনি গোসাবায় বসবাস করেন। 1903 সালে গোসাবাতে 9000 একর জমি কিনে উনি সেখানে দরিদ্র মানুষদের অবস্থার উন্নতির জন্য সমবায় ব্যবস্থা চালু করেন। আমরা এখন এই হ্যামিল্টন সাহেবের বাংলো দেখছি। এরপর আমরা এখান থেকে যাব রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলো দেখতে, যে বাংলোর নাম হচ্ছে বেকন বাংলো। হ্যামিল্টন সাহেব রবীন্দ্রনাথ ঠাকুরকে নিমন্ত্রণ করেছিলেন গোসাবাতে। তখন রবীন্দ্রনাথ ঠাকুর গোসাবায় এসে এই বাংলোতে কিছুদিন ছিলেন। তখন থেকে এই রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত এই বাংলো, বেকন বাংলো, গোসাবার উল্লেখযোগ্য এক দর্শনীয় স্থান হিসাবে বিবেচিত হয়।
আমরা হ্যামিল্টন সাহেবের বাংলো আর বেকন বাংলো দেখে পুনরায় ফিরে আসলাম বোটে। ইতিমধ্যে লাঞ্চের সুবন্দোবস্ত হয়ে গেছে। আজকের মেনু গরম গরম ভাত, ডাল, ঝুরি আলু ভাজা, ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাকের চচ্চড়ি, ইলিশ পাতুরি আর চিংড়ি মাছের মালাইকারি, আর সবার শেষে চাটনি। মুগ ডাল মাছের মাথা দিয়ে খেলাম, এরপর দিল পুঁই শাকের চচ্চড়ি। Bye bye. Have a great day. সন্দীপ, রান্না কেমন? ঠিকঠাক? রান্না কিন্তু দারুণ, হেভি খেতে। মাছের মাথা দিয়ে পুঁই শাকের চচ্চড়ি, ভাত, বৃষ্টিতে লঞ্চে বসে খাওয়া দাওয়া হচ্ছে। এখন এসছে ইলিশ মাছের পাতুরি। ওকে পাতা থেকে বের করা মানে একটা বিরাট কঠিন কাজ। এখনো ইলিশ মাছ খাওয়া চলছে, এর মধ্যে চিংড়ি মাছের মালাইকারি দিয়ে গেছে। ভাবুন, এটা ঘোড়া কেন্দ্রিক ভ্রমণ নয়, এটা খাওয়া কেন্দ্রিক ভ্রমণ। বিট দিয়ে না, এমনি আচ্ছা, মধ্যাহ্ন ভোজের পর অলসভাবে বসে আছি নৌকার ডেকে। লাঞ্চের পরে সবাইকে একটা করে ফল দিয়ে গেল। আজকের ফলের মেনুতে ছিল পেয়ারা। নৌকো চলছে পাখিরালয়ের দিকে, ওখানেই আমরা আজ হোটেলে থাকবো। ইনফ্যাক্ট আমরা দুদিন এই পাখিরালয়ের যে নির্ধারিত হোটেল সেখানেই আমরা রাত কাটাবো। Bring me into golden sunlight. If I'm going with you, I know we'll get to the other side. Sinking in, I know this feels right. Catching a breeze, love moving through me like a wildfire, like a wildfire. পাখিরালয়ের ফেরিঘাটে নৌকা এসে নোঙর করলো। নৌকো থেকে নেমে আমরা এবার সোজা হেঁটে যাব আমাদের যে নির্ধারিত থাকার ব্যবস্থা সেখানে। দেখো স্লিপ, দেখো খুব সাবধান, এখানে একটা স্লিপারি মানে রাস্তা খুব শ্যাওলা পড়ে রয়েছে, খুব সাবধানে হাঁটাচলা করতে হবে। তন্ময় আছে, তন্ময় আছে। হোটেলে থাকার ব্যবস্থা আমার কিন্তু মোটেই পছন্দ হয়নি, কারণ চারিদিকে জঙ্গলাকীর্ণ, তার মধ্যে হোটেলের যে অ্যাকোমোডেশন আর প্রচণ্ড মানে বৃষ্টি হয়েছে, সেই বৃষ্টির পরে রাস্তা এবং হোটেলের ঘরগুলোর সামনে যাওয়ার জন্য যে পাকা রাস্তা সেখানে শ্যাওলা পড়ে একদম স্লিপারি। আর হোটেলের ভেতরের পরিচ্ছন্নতার যথেষ্ট অভাব আছে, সে বিছানার চাদর বা বাথরুম সব কিছু। তার সাথে এখানে যথেষ্ট সাপের উপদ্রব আছে এবং তার জন্য কোনো বিশেষ প্রোটেকশনের ব্যবস্থা নেই। এছাড়া আরেকটা যেটা বড় অসুবিধা আমি লক্ষ্য করলাম যে এই হোটেলে কিন্তু বারংবার লোডশেডিং হচ্ছে। তখন হোটেলের কেয়ারটেকার বা তাদের লোকেরা এসে
জেনারেটর চালাচ্ছে। তো একেই তো ব্যবসা প্রচণ্ড গরম, তার মধ্যে যদি এরকম লোডশেডিং হয়, এসির তো কোনো ব্যাপারই নেই। তো যথেষ্ট কষ্ট পেয়েছি এখানে হোটেলে থাকতে। বেসিক্যালি গরমকালে এইসব জায়গায় খুবই গরম। আর অনেককেই কিন্তু এই সুন্দরবন ট্যুরে এসি ঘর প্রোভাইড করে, কিন্তু আমাদের ঘরে এসি থাকলেও সেই এসি কিন্তু চলেনি। সন্ধ্যাবেলা আমাদের রুমে চিকেন পকোড়া আর কফি দিয়ে গেছিল। তো সেই কফি আর চিকেন পকোড়া খেয়ে ওরা বলে দিয়েছিল যে রাত্রিবেলা এখানে সাংস্কৃতিক অনুষ্ঠান আছে। এই সুন্দরবনের যারা দেশওয়ালি মহিলা, তারা বিভিন্ন সাজে সজ্জিত হয়ে এখানে এসে সঙ্গীত এবং নৃত্য পরিবেশন করবে। ওরা টুসু নাচের ভঙ্গিমায় ওদের যে সংস্কৃতি সেটাকে ওরা তুলে ধরার চেষ্টা করবে। তো তাই দেখতে আমরা এখন এসেছি হোটেলের যে একটা বড় হল বা ডাইনিং হল যেটাকে বলে, সেই ডাইনিং হলে আমরা সবাই এসে এখানে বসেছি। এখানে নৃত্য পরিবেশন হচ্ছে। গ্রামের মহিলারা টুসু নাচের আদলে এখানে নানা রকম নাচ পরিবেশন করছে। ঝুমুরা, টুসু নাচ এবং এই ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান দেখার পর রাত্রিবেলা ডিনারের জন্য ডাক এলো। আমরা ডিনার টেবিলে পৌঁছলাম। রাত্রিবেলার মেনু হচ্ছে মাটন বিরিয়ানি, তার সাথে ডিম কষা বা ডিম কারি বলা যেতে পারে। তো সবাইকে দুটো করে ডিম দিচ্ছে, ডিমের কারি আর মটন বিরিয়ানি। তো আমরা রাতের খাওয়া সেই ডিম কারি আর মটন বিরিয়ানি দিয়ে সেরে আমরা যে যার ঘরে চলে গেলাম এবং ঘুমিয়ে পড়লাম। কারণ পরের দিন সকালবেলা আবার সময় মতো আমাদের বোটে উঠতে হবে। সেই জন্য আমরা ডিনার সেরে ঘরে গিয়ে টুকটাক কিছু গোছগাছ কিছু কাজ সেরে আমরা যে যার মতো শুয়ে পড়লাম। আমাদের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই করে একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। আর কেমন লাগলো সেটা কমেন্ট বক্সে জানাবেন। এটা কিন্তু আমার তরফ থেকে আপনাদের কাছে একটা অনুরোধ রইল। আপনারা সঙ্গে থাকলে এবং সাপোর্ট করলে আমরা আরও উজ্জীবিত হই নতুন নতুন জায়গার সন্ধান করতে এবং সেই স্থানে গিয়ে সেই জায়গাগুলোকে ক্যামেরাবন্দি করে আপনাদের সামনে আনতে।
ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। নমস্কার।